আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটিতে আলোচনা করব ইপিএসে ভাষা পরীক্ষায় কিভাবে ভালো একটি রেজাল্ট করা যায়। ইপিএস ভাষা পরীক্ষায় ভালো মার্কস তোলার দুইটি বিষয় সবচেয়ে বেশি জরুরি। একটি হচ্ছে শব্দের অর্থ এবং ব্যাকরণ। তো এই শব্দের অর্থ মনে রাখা আমাদের অনেকের কষ্টকর হয়ে যায়। আজকের এই ভিডিওটিতে শব্দের অর্থ কিভাবে মুখস্থ করা যায় সেই বিষয়ে আলোচনা করব। আমি 2022 সালে লটারি পেয়ে ভাষা পরীক্ষা দিয়ে 200-র মধ্যে 170 নাম্বার পেয়েছি এবং আমি যে টেকনিক অবলম্বন করে শব্দের অর্থগুলো শিখেছি আপনাদের মাঝে আজকে আমি সেইগুলোই শেয়ার করব। সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলবো এবং আপনাদের ভালো লাগলে গ্রহণ করবেন, ভালো না লাগলে গ্রহণ করবেন না। শব্দের অর্থ আমরা যারা ইতিমধ্যে ইপিএস ভাষা পরীক্ষায় পাশ করেছি এবং যারা ভাষা পরীক্ষায় পাশ করে কোরিয়াতে অবস্থান করছেন, আমাদের সবার প্রথমে শব্দের অর্থ শিখতে গেলে এই সমস্যাটা হতো। দেখা গেছে শব্দ অর্থ পড়তাম আর ভুলে যেতাম। আজকে প্রথম দিন 5টি শব্দের অর্থ শিখে পরের দিন মনে থাকে না। প্রথম দিন 20টি শব্দের অর্থ শিখেছি, পরের দিন সেই 20টি পড়তে গিয়ে দেখা গেল আমাদের 15টি পারি না এবং 5টি মাথায় থাকে। তো এভাবে পড়তে থাকলে আমাদের দেখা যায় শব্দ অর্থ মুখস্থ করা কঠিন হয়ে যায়। তখন আমাদের কিছু টেকনিক অবলম্বন করতে হয়। সেই টেকনিকগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় বন্ধুরা, বাস্তব অভিজ্ঞতার আলোকে ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও ছাড়ি যাতে আপনারা দেখতে পান। কোরিয়ান ভাষা পরীক্ষায় আপনি যদি 200-তে 200 অথবা ভালো একটি রেজাল্ট করতে চান, আপনাকে অবশ্যই শব্দের অর্থ মেন গুরুত্ব দিতে হবে। শব্দের অর্থ আপনি যত বেশি পারবেন তত ভালো রেজাল্ট করতে পারবেন। শব্দ অর্থ মনে রাখার জন্য প্রথম টেকনিক আমি যেটি আপনাদের বলবো, প্রথম টেকনিক হচ্ছে আপনি ধরুন আজকে 30টি শব্দের অর্থ মুখস্থ করলেন, পরের দিন এই 30টি আপনি পড়তে যাবেন, দেখবেন 15টি বা 20টির মতোই আপনার মনে নাই, 10টি মনে আছে। তো কি করবেন, আপনি প্রথম দিন যে 30টি শব্দ অর্থ পড়েছেন, পরের দিন আবার নতুন যে 30টি শব্দের অর্থ পড়বেন, তার আগে আপনি এই 30টি শব্দের অর্থ রিভিশন দিবেন ভালো করে এবং সাথে আপনি নতুন 30টি শব্দের অর্থ মুখস্থ করবেন। আবার তৃতীয় দিন গিয়ে আপনার তাহলে প্রথম দিন 30টি, দ্বিতীয় দিন 30টি এবং তৃতীয় দিন গিয়ে আপনি যখন নতুন 30টি শব্দের অর্থ মুখস্থ করবেন, তখন সে আগের দুই দিন যে 60টি শব্দের অর্থ মুখস্থ করেছেন, সেই 60টি শব্দের অর্থ প্রথমে রিভিশন দিয়ে নেবেন। এরপরে নতুন 30টি আপনি শব্দের অর্থ শিখবেন এবং চতুর্থ দিন গিয়ে আপনি যে 90টি শব্দের অর্থ শিখেছেন এই 3 দিনে, গত 3 দিনে, চতুর্থ দিন গিয়ে যে নতুন 30টি শব্দের অর্থ শিখবেন, তখন সেই 90টি শব্দের অর্থ আবার রিভিশন দিয়ে নতুন 30টি শব্দের অর্থ শিখবেন। এভাবে আপনি 3 মাস শিখতে থাকেন এবং প্রতিদিন আপনার পূর্বের পড়া রিভিশন করতেই হবে। না করলে আপনি 4 দিন আগে যেটা পড়েছেন সেটা যদি আবার 4 দিন না পড়েন, তাহলে আপনি সেটা ভুলে যাবেন। এটাই স্বাভাবিক, যেহেতু এটি একটি ভিন্ন দেশি ভাষা। আমাদের মাথায় এটিকে আপনি যত বেশি দিবেন, আমাদের মাথায় এটি যত বেশি দিবেন, মাথা তত এটি নিতে পারবে। তো অতএব প্রতিদিন আমাদের রিভিশন করার চেষ্টা করতে হবে। রিভিশনের কোনো বিকল্প নাই। আপনি এভাবে করে আপনার প্রতিদিন এভাবে করে আপনার 3 মাস আপনার এভাবে করে পড়তে হবে। বিগত দিনের পড়া, নতুন পড়া শেখার আগে আপনার বিগত দিনের পড়াগুলো রিভিশন করতে হবে। এভাবে করতে করতে আপনি দেখবেন এক সময় আপনার সবগুলো শব্দ অর্থ পানির মতো লাগছে। আর কেউ যদি, অনেকে আমরা কি করি যে আজকে 30টি পড়লাম, আগামীকাল 30টি পড়লাম, তারপরের দিন 30টি পড়লাম, তারপরের দিন 30টি পড়লাম, আগেরগুলো রিভিশন দিলাম না। তখন দেখা যায় আমরা আগেরগুলো মনে থাকে না, যেহেতু এটা বিদেশি ভাষা। তাই আমি যেটা বলবো, প্রতিদিন নতুন পড়া শিখার আগে পুরাতন শব্দের অর্থগুলো রিভিশন দিবেন। সেটা 1 মাসের হোক, সমস্যা নাই। আপনি দেখবেন যে অনেক সময় কম লাগবে। আপনার নতুন 30টা মুখস্থ করতে যে সময় লাগবে, আপনার রিভিশন দিতে এত সময় লাগবে না। তো অতএব প্রথম টেকনিকটি কি, যে আপনি প্রথম টেকনিকটি হচ্ছে আপনি নতুন শব্দের অর্থ শেখার আগে পুরাতন শব্দের অর্থগুলো রিভিশন দিয়ে নেবেন। এটা প্রত্যেক দিন করবেন।
এটা গেছে প্রথম টেকনিক। শব্দের অর্থ শেখার দ্বিতীয় টেকনিক, কোরিয়ান ভাষার যে টেক্সট বুক আছে সেই টেক্সট বুকের 60টি অধ্যায় আছে। এই 60টি অধ্যায়ের জন্য আপনার একটি শব্দের অর্থের বই পাওয়া যায়। সেই শব্দের অর্থের বইটা আপনারা সংগ্রহ করবেন। ধরুন আজকে আপনি 10 অধ্যায় পড়বেন, তো 10 অধ্যায় পড়ার আগে আপনার সেই অধ্যায়ের শব্দের অর্থগুলো ভালোভাবে মুখস্থ করবেন, একদম ভালোভাবে। শব্দের অর্থ যে পর্যন্ত ভালোভাবে মুখস্থ না হবে সে পর্যন্ত আপনি এই অধ্যায়ে যাবেন না। তো কি বললাম, প্রথমে আপনার ওই অধ্যায়ের শব্দের অর্থগুলো ভালোভাবে মুখস্থ করে এরপর আপনি বইয়ে যাবেন। বইয়ের যে 10 অধ্যায় আছে তখন দেখবেন আপনার সব কিছু একদম ইজি লাগছে। কি জন্য? কারণ আপনি শব্দের অর্থ সব পারেন। এবং যখন আপনি ওই অধ্যায়ের শব্দের অর্থগুলো শিখেছেন, ওই অধ্যায়ের শব্দ অর্থগুলো শিখেছেন এবং বই যখন ধরেছেন তখন দেখবেন আপনার একদম ইজি লাগছে এবং ওই শব্দের অর্থগুলো আপনার মাথায় আরও ভালোভাবে সেট খেয়ে যাবে। যখন আপনি ডায়লগ গুলো পড়বেন, শূন্যস্থান পূরণ করবেন, সংস্কৃতিগুলো পড়বেন, তখন দেখবেন আপনার ওই রিডিং পড়ার মাঝে যে আপনি শব্দের অর্থগুলো যদি পড়তে পারেন তাহলে আপনার এটা আরও বেশি মাথায় থাকবে। দ্বিতীয় টেকনিকটি কি হচ্ছে, আপনারা বইয়ের যে অধ্যায় পড়বেন সেই অধ্যায়ের শব্দের অর্থগুলো আগে ভালোভাবে পড়ে নেবেন। যে পর্যন্ত মুখস্থ না হবে আপনারা সেই অধ্যায়ে যাবেন না, এবং শেখা হলে এরপর আপনারা অধ্যায় পড়বেন, দেখবেন আপনার শব্দের অর্থগুলো আরও বেশি মেমোরিতে থাকবে। শব্দ অর্থ মনে রাখার তৃতীয় টেকনিক হচ্ছে আপনারা বেশি বেশি কোরিয়ান শব্দের দিকে চোখ দিবেন। কোরিয়ান শব্দ আপনারা বেশি বেশি পড়বেন। অনেকে দেখা যায় বাংলা থেকে কোরিয়ান পড়ে, লিখে লিখে যখন শব্দ অর্থ মুখস্থ করবেন সেই কোরিয়ান শব্দটা বানান উচ্চারণ আপনার ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো অতএব 3 নাম্বারটি, কোরিয়ান ওয়ার্ডগুলো মেমোরিতে বেশি নেবেন এবং খাতায় লিখে লিখে এগুলো শিখবেন, আপনি আরও ভালোভাবে শিখতে পারবেন। শব্দ অর্থ শেখার চতুর্থ টেকনিকটি হচ্ছে আপনি যখন কোরিয়ান শব্দগুলো পড়বেন তখন কোরিয়ান শব্দগুলোর সাথে বাংলা শব্দের একটি রেফারেন্স দিবেন। কথা বোঝাতে পারছি কিনা আমি বুঝতে পারছি না। আপনি যখন কোরিয়ান শব্দগুলো পড়বেন সেই কোরিয়ান শব্দের উচ্চারণের সাথে বাংলা শব্দের কোনো একটি শব্দের সাথে রেফারেন্স করবেন, যাতে করে কোরিয়ান শব্দটা যখন আপনি পড়বেন তখন সেই বাংলার মাধ্যমেই আপনি এটি উত্তর খুঁজে পাবেন, কারণ বাংলাটা আমাদের বেশি মেমোরিতে থাকবে। তো অতএব আমি টেকনিকটি অবলম্বন করে খুবই ভালো একটি ফল পেয়েছি এবং আমার প্রথমে শব্দ অর্থগুলো মনে রাখা খুব কষ্টকর হয়ে যাচ্ছিল। যখনই আমি এই কোরিয়ান শব্দের সাথে বাংলা একটি শব্দের রেফারেন্স দিয়ে তারপর শব্দ অর্থ শিখতাম তখন আমার এগুলো মাথার মধ্যে মেমোরিতে বেশি থাকতো। যখনই আমি কোরিয়ান ভাষাটা পড়তাম তখন আমার সেই বাংলা রেফারেন্সের কথাটা মনে আসতো এবং আমার বাংলা উত্তরটাও মনে আসতো। ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন যে এই ধরনের রেফারেন্স দিয়ে অনেক ভিডিও আছে, আপনি কোরিয়ান শব্দের সাথে কিভাবে বাংলা রেফারেন্স দিয়ে তারপর বাংলা অর্থ আপনার মনে পড়বে। তো আমি এই টেকনিকটা খুবই ফলো করেছি এবং এই টেকনিকটা আপনারা অবলম্বন করলে নিশ্চয়ই ভালো একটি কিছু করতে পারবেন। তো কি বললাম, আপনারা কোরিয়ান শব্দের সাথে বাংলা একটি রেফারেন্স দিয়ে তারপর শব্দের অর্থগুলো শিখবেন। এতে করে আপনাদের কোরিয়ান শব্দ দেখলেই সেই বাংলা শব্দের অর্থটা মনে আসবে। 5 নম্বর টেকনিকটি হচ্ছে আপনারা দৈনন্দিন যেসব কাজকর্ম করে থাকেন আপনারা চেষ্টা করবেন কোরিয়ান ভাষা আপনারা যা শিখেছেন দৈনন্দিন কাজে সেই ভাষাগুলো ব্যবহার করা। হ্যাঁ, আপনি একটি কোথাও যেমন বাসে করে যাচ্ছেন, বাস অর্থ ফসু, তো এইভাবে আপনারা চেষ্টা করবেন, মানে যাই শিখেন টুকটাক যাই শিখেন, হ্যাঁ, এগুলো আপনারা বাস্তব জীবনে অ্যাপ্লাই করার জন্য চেষ্টা করবেন। এভাবে আপনারা 3-4টা মাস যদি একটু কষ্ট করতে পারেন এইসব নিয়ে আপনাদের মাথার মধ্যে মানে এই কোরিয়ান শব্দগুলোই বেশি রাখতে হবে। যেটাই করেন চেষ্টা করেন, ইনশাল্লাহ এই টেকনিকটা অবলম্বন করলেও আপনি শব্দের অর্থগুলোর সাথে বেশি পরিচিত হবেন এবং এটিও একটি কার্যকরী টিপস। বন্ধুরা, সবশেষে আমি যেটা বলবো, আপনারা সর্বশক্তিমান আল্লাহর উপর ভরসা রেখে পড়তে থাকেন এবং মাথার মধ্যে বেশি বেশি কোরিয়ান শব্দ দিতে থাকেন। র্যান্ডমলি প্রতিদিন দিবেন, একদিন দিলে হবে না। আপনার একটা শব্দ একদিনে আপনি এটি পারবেন না, অসম্ভব। আপনি আজকে এটা পারবেন, কালকে ভুলে যাবেন, কারণ হচ্ছে এটা বিদেশি ভাষা, আপনার রেগুলার চর্চা করতে হবে।
আমরা যখন একটি গান বারবার শুনি তখন সেটি মুখস্থ হয়ে যায়, ঠিক তেমনি আপনি একটি শব্দ যখন বারবার শুনবেন তখন সেটি মুখস্থ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। এবং আরেকটি পদ্ধতি আমি সবশেষে বলতে চাই, আপনারা লিসেনিং যে আছে সেই লিসেনিংগুলো বেশি বেশি শুনবেন। লিসেনিংগুলো শুনলে কি হবে, আপনার সেই বাংলা অর্থগুলো আরও ভালোভাবে মাথায় থাকবে। একটি টেকনিক, আপনি লিসেনিং শুনেও শব্দের অর্থ শিখতে পারেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি আমি আর বেশি লম্বা করতে চাচ্ছি না, এমনিতেই ভিডিওটি বড় হয়ে গিয়েছে। এবং ভবিষ্যতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান এবং কোন বিষয়ে জানতে চান কমেন্ট করে জানাবেন, তাহলে আমি ওই বিষয় নিয়ে ভিডিও বানাতে চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং নিয়মিত ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইসমাইল বিকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।